ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে হঠাৎ করেই আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুদকের সেই রিপোর্ট শনিবারের বোর্ড সভার অন্যতম প্রধান এজেন্ডা। আপাতত দুদকের রিপোর্ট খতিয়ে দেখতে সেটি লিগ্যাল টিমের কাছে পাঠিয়েছে বিসিবি। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এছাড়াও শনিবারের বোর্ড সভার অন্যতম এজেন্ডা বিপিএল ও নেদারল্যান্ড সিরিজ। বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি ঝরেছে মিরপুরের হোম আপ ক্রিকেটে। আকাশে মেঘের ঘন কথা, আবহাওয়ার মতোই দুদকের তদন্ত রিপোর্ট গণমাধ্যমে আসার পর একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে বিসিবিতে। যেন মন খুলে কথা বলতে চাইছে না এই স্পর্শকাতর বিষয়টিতে। সেটাই হয়তো স্বাভাবিক। তবে দুদকের রিপোর্ট নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে পারে বোর্ড, কারণ 9 আগস্টের বোর্ড সভার অন্যতম প্রধান এজেন্ডা দুদকের আলোচিত এই রিপোর্ট। সো এখন 9 তারিখে আমাদের বোর্ড মিটিং আছে, আমার মনে হয় এটা নিয়ে আলাপ হবে। প্রশ্ন হচ্ছে, দুদকের রিপোর্ট প্রকাশের পর বিসিবি এখন কি সিদ্ধান্ত নেবে? আপাতত বিসিবি আইনজীবী প্যানেলের পরামর্শের অপেক্ষায় কর্মকর্তারা। ফারুক আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের মাথা ব্যথার কারণ তৃতীয় বিভাগ বাছাই নিয়ে দুদকের প্রতিবেদন, যেখানে সরাসরি 18টি ক্লাবের বিপক্ষে মালিক পক্ষের যোগসাজশের সত্যতা মিলেছে। গুরুতর এই অভিযোগে নাম এসেছে অনেক কর্তারও। এমন টালমাটাল সময়ে বিসিবি সভাপতি অস্ট্রেলিয়ায় অনলাইনে যুক্ত হয়ে সভা পরিচালনা করবেন আমিনুল ইসলাম বুলবুল। দুদক থেকে যে রিপোর্টটা এসছে, আমরা তো প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে লিগাল যারা দেখে তাদের কাছে পাঠানো হয়েছে, তাদের টু গো থ্রু দ্য লেটার। বাট ইন দ্য মিন টাইম ওইখানে যেসব অনেক কিছু আছে, যে সিএফও নাই, এইচআর পলিসি নাই, এইগুলির কিন্তু অটোমেটিকলি এই চিঠি আসার আগের থেকেই এই কাজগুলি শুরু হয়ে গেছে। এছাড়াও শনিবারের বোর্ড সভার এজেন্ডায় আছে আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু: বিপিএল এর কনসোর্টিয়াম ও দল বাছাই প্রক্রিয়া, আর নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ। এছাড়াও আলোচনা হবে এনসিএল সহ ঘরোয়া ক্রিকেট নিয়েও। বিপিএলটা তো একটা খুব জরুরি ইস্যু আমাদের জিনিসটা, প্লাস নেদারল্যান্ডের সাথে যে খেলাটা হবে আমাদের, এটা তো এই খুব শর্ট টাইমে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। শনিবার বিকাল 3টায় বোর্ড সভায় বসবেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্যরা। তারপরে অনেক কাজ করেছে যেগুলোর কোনো হদিস নেই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব মাসখানেক ধরে এই সংগঠন বেশ কিছু মিটিং করেছে। সবখানে দেখা গেছে পুরুষ ক্রিকেটারদের। তবে কোয়াব কি শুধু ছেলেদের সংগঠন? জ্যোতিরা কোথায়? সাবেক নারী ক্রিকেটাররা কিভাবেই বা ভোট দেবেন? মাসখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় কোয়াব। সম্প্রতি কোয়াবের ইলেকশনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। কাদের কাদের ভোটিং রাইটস থাকবে সেই তালিকাও প্রস্তুত হয়েছে। বার কয়েক ক্রিকেটাররা এসব নিয়ে মিটিংও করেছেন। সেই মিটিংগুলোর কোথাও পাওয়া যায়নি কোনো নারী ক্রিকেটারকে। প্রশ্ন ওঠে, নারী ক্রিকেটাররা কি কোয়াবের সদস্য নন? তারা কি ভোট দিতে পারবেন? দিন শেষে সংস্থার নাম তো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নারী পুরুষ সবাইকে নিয়েই তো এই সংস্থা। মেম্বারশিপে যেটা ইজিএম এর ডিসিশনে যেটা আসছে, যে সামারি শিট এখানে আছে, ফরমার ন্যাশনাল প্লেয়ার আছে, আপনার কারেন্ট উইমেন্স প্লেয়ার আছে। ফরমার প্লেয়ারদের ভিতরে মহিলারা তো সিসিডিএম রেজিস্টার্ড, নাকি রেজিস্ট্রেশনের বাইরে মহিলা প্লেয়াররা? হ্যাঁ, সবাই সিসিডিএম রেজিস্টার্ড যারা আছে সবাই লাইফ মেম্বার হতে পারবে। তাদেরও তো তাহলে ভোটিং রাইটস আছে। নারী ক্রিকেটাররা কি মিটিং এ আসার আগ্রহ প্রকাশ করেছিল, বা আপনারা কি তাদের কাউকে আসলে? আমি কাউকে পাইনি, কোনো মহিলা ক্রিকেটারকে মানে কোনো মিটিং এ আসতে দেখিনি। আমি এখন পর্যন্ত তেমন তাদের কাছে কোনো পজিটিভ ফিডব্যাক পাইনি আর কি। তাদের সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল ভাই? আমি কারোর সাথে কথা বলিনি, বাট যেজন আম্পায়ার আছেন নারী, তারা নিশ্চয়ই কেউ একটু যোগাযোগ করেছে। কোয়াবের আহ্বায়ক জানালেন, মিটিংয়ে আসার ব্যাপারে কোনো নারী ক্রিকেটারের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। আরেক সদস্য আকরাম খান আবার বলছেন, নারী ক্রিকেটারদের আসতে হবে স্বেচ্ছায়। তো ওরা আসুক, এসে আলাপ আলোচনা করুক। মানে কোয়াবে তো ওরা সবার জন্য ওপেন আছে। তো এখন তো জাস্ট এটা শুরু হয়েছে, তো ডেফিনেটলি ওরা আসবে। ওরা তো পার্ট অফ মানে বাংলাদেশ ক্রিকেট। সো ডেফিনেটলি ছেলেদের জন্য যে ধরনের ফ্যাসিলিটি, যে ধরনের আমরা করবো, ডেফিনেটলি মেয়েদের জন্য আমরা করবো।
কোয়াবের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কোনো নারী ক্রিকেটারকে দেখা যায় কিনা সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। সেই নির্বাচনেই দেখা যাবে ক্রিকেটারদের সংগঠনে নারী ক্রিকেটারদের অবস্থান ঠিক কোথায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। হার্ট অ্যাটাকের পর আসন্ন এনসিএল টি-20 দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। খেলার আগ্রহ প্রকাশ করেছেন অপর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে দ্বিতীয় আসরে বেড়েছে ভেন্যুর সংখ্যা। প্রথম আসরের ভেন্যু সিলেটে হবে সেমিফাইনাল ও ফাইনাল, আর নতুন দুই ভেন্যু বগুড়া ও রাজশাহীতে হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ইনজুরির কারণে দীর্ঘ বিরতি দিয়ে এনসিএল টি-20-র প্রথম আসর দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। বিপিএল-এর জন্য প্রস্তুত করেছিলেন নিজেকে। মাঝে হার্ট অ্যাটাকের পর আবারও লম্বা বিরতি কাটাতে সেই এনসিএল টি-20-কেই বেছে নিচ্ছেন জাতীয় দল থেকে অবসর নেয়া সাবেক এই অধিনায়ক, যেখানে তার সঙ্গী হতে যাচ্ছেন টি-20 থেকে অবসর নেয়া আরও দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রশ্ন, তরুণদের এই প্ল্যাটফর্মে সিনিয়রদের অংশগ্রহণে কতটুকু উপকৃত হবে দেশের ক্রিকেট? আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাংয়ের সাথেও কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে ও মনে সিলেক্টের পরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলেনি, বাট ডেফিনেটলি ও আসরের জৌলুস বাড়াতে বাড়ছে ভেন্যুর সংখ্যা। প্রথম আসরের একমাত্র ভেন্যু সিলেটের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বগুড়া ও রাজশাহীর নাম, যার মধ্যে গ্রুপ পর্বের লড়াই হবে বগুড়া ও রাজশাহীতে, আর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে, ক্রিকেট অনেকেই আসে, ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে, তো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটা কিন্তু আমরা সিলেটে প্ল্যান করি। এনসিএল-এর মাঝে জাতীয় দল ব্যস্ত থাকবে এশিয়া কাপে। টি-20 ফরম্যাটের এই আসরে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন আকরাম খান। খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো। আগামী 15 সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল-এর দ্বিতীয় আসর। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে যাচ্ছি এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল বাছাই প্রসঙ্গে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল 3:30টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিফার র্যাঙ্কিংয়ে 21 ধাপে এগিয়ে থাকা স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। উজ্জীবিত বাটলা শিষ্যদের সামনে এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পূর্ব তিমুর, যাদের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ, কারণ শেষ ম্যাচে লড়তে হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ম্যাচের আগের দিন জিম ও সুইমিং সেশনে সময় পার করেছে সাগরিকা মুনকিরা। আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হলে মিলবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট। অবশ্য গ্রুপ রানার্স আপ হলেও থাকবে সুযোগ। জয় দিয়ে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স মিশন শুরু করলেও মিশ্র প্রতিক্রিয়া কোচ পিটার বাটলারের। তবে প্রথম ম্যাচে দুটি ছড়িয়েছেন সাগরিকা ও মুনকি। দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দে আত্মহারা রাঙামাটির মেয়ে। র্যাঙ্কিংয়ের বিবেচনায় কিছুটা ভয় কাজ করছিল বলেও জানান এই ফরওয়ার্ড। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের মিশনে প্রথম ম্যাচের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 21 ধাপ এগিয়ে থাকা অচেনা লাওস, যাদের সাথে খেলার নেই কোনো পূর্ব অভিজ্ঞতা। তবে প্রথম দেখাতেই যা করেছে বাংলাদেশের মেয়েরা তা প্রশংসার দাবিদার। লাওসের মাঠে তাদেরকেই 3-1 গোলের জয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফিদার দল। ম্যাচে বাংলাদেশকে লিড এনে দেওয়ার পাশাপাশি লাওসে জোড়া গোল উপহার দেন সাগরিকা। একটি গোলের সন্ধানে যখন মরিয়া বাঘিনীরা, তখনই ত্রাতা হয়ে ডেডলক ভাঙেন এই ফরওয়ার্ড। দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দে ভাসছেন রাঙামাটির মেয়ে। তবে র্যাঙ্কিং এর বিবেচনায় কিছুটা ভয় কাজ করছিল এই ফরওয়ার্ডের মনে। শেষ পর্যন্ত ভয়কে করেছেন জয়। আসলে আমরা তো জানতাম না যে টিম কিভাবে খেলে, একটু ভয় ভয় লাগতেছিল আর অনেক কষ্ট হয়েছিল। তো পরে যখন খেলাটা আমরা ধরতে পারছি, তো আমরা অনেক ভালো লাগছে খেলাটা। 3 গোলের জয়ের ম্যাচে অপর গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে। এই জয় উৎসর্গ করেছেন লাল সবুজদের সমর্থন জোগাতে আসা প্রবাসীদের। ঠিক এভাবেই আরো সমর্থন চান এই মিডফিল্ডার। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের কর্মকর্তা ও পরিবারের প্রতি।
ভালো খেলছি, আর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি সামনে আবার অনেক সাপোর্ট দিবে, আমরা সামনে আরো ভালো কিছু করব। তবে মিশ্র প্রতিক্রিয়া কোচ পিটার বাটলারের। জয়ের আনন্দ তো আছেই, পাশাপাশি গোল হজমের হতাশাও গ্রাস করছে কোচকে। তবে রক্ষণভাগকে প্রশংসায় ভাসিয়েছেন এই কড়া হেডমাস্টার। প্রথম ম্যাচ জেতা সবসময়ই দারুণ ব্যাপার। মেয়েরা আসলেই ভালো ফুটবল খেলেছে, রক্ষণ জমাট রাখতে চেয়েছে এবং রক্ষণে আমরা সফল হয়েছি। একটা বাজে গোল খেয়েছি আমরা, যেটা নিয়ে হতাশ ছিলাম আমি। তবে পূর্ণ পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। মাসখানেক আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভিয়েতনামেও ছোটরা খেলছে একই লক্ষ্যে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় সেই পথে খানিকটা এগিয়ে গেল বাংলাদেশ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ফিফা র্যাঙ্কিংয়েও এলো সুখবর। রেকর্ড 24 ধাপ এগিয়ে 104 নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল। জুনের সবশেষ হালনাগাদে বাংলাদেশ ছিল র্যাঙ্কিংয়ের 128তম স্থানে। এরপর 29 জুন 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে আর 2 জুলাই 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। এবারের হালনাগাদে সবচেয়ে বেশি এগিয়েছে বাংলাদেশই। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে এবারে নারী ইউরো রানার্স আপ স্পেন। আগের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে 2 নম্বরে। 24 ধাপ এগিয়ে র্যাঙ্কিং 104 নম্বরে উঠে আসায় বিশেষভাবে নিজেদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী দলের নাম উল্লেখ করেছে ফিফা, যা আগামীতে লাল সবুজদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে নারী এশিয়ান কাপে নিজেদের প্রমাণের সুযোগ সাবিনা কৃষ্ণরা পাবেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপের মূল মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল হাতছানি দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়ার। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে নারীদের ফিফা র্যাঙ্কিং, যেখানে 24 ধাপ এগিয়ে 104 নম্বর উঠে এসেছে টাইগ্রেসরা। সর্বোচ্চ ধাপ উন্নতির পাশাপাশি পয়েন্টের ভিত্তিতেও সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। 80.51 পয়েন্ট নিয়ে ফিফার যে কোনো র্যাঙ্কিংয়ে এত উন্নতি কখনো ছিল না লাল সবুজদের। নারীদের এমন অর্জনে ফিফা বিশেষভাবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করায় বেশ খুশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অবশ্যই এটা ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখে তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। আমি অবশ্যই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি গোটা দেশই আনন্দিত এবং গর্বিত। আমাদের মেয়েরাও খুশি এই সাফল্যের জন্য। নারী এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই অঞ্চলে বড় দলগুলোর সাথে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সবশেষ জাপানও ব্যস্ততার কারণে খেলতে পারছে না লাল সবুজদের সাথে। তবে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকা টাইগ্রেসদের নিয়ে এখনই আকাশ কুসুম চিন্তা করতে নারাজ কিরণ। আপনি জাপানের সাথে চিন্তা করেন, জাপানে 1 বছর আগে চিন্তা করে 1 বছর পরে ও কোথায় খেলবে, কতদিন থাকবে। আপনি তো অন দ্য স্পট বসে কোনো কিছু চিন্তা করতে পারেন না। ওটা আমি এখনই চিন্তা করি না, কারণ আকাশ কুসুম চিন্তা করে আর কোনো লাভ নাই। বাস্তবতা দেখতে হবে। বাস্তবতা হইল জাপান আর আমি অনেক দূরে, ওইটা এক না। আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নাই, আমার টেকনিক্যাল সাপোর্ট নাই, আমার যা আছে ভাঙা চূড়া, আমি এটা নিয়ে চলছি। এশিয়ান কাপকে ঘিরে বিদেশি কোচিং স্টাফ নিয়োগের বিষয়ে ভাবছে বাফুফে। তবে এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান। আমি একজন অলরেডি ফিটনেস কোচ পেয়েছি, বাট ওটা আমরা নিব কিনা সেটাও জানি না। ওটা নিয়ে যেহেতু আমরা এখনও শর্টলিস্ট করিনি, তাই আপনাদের সাথে ওটা নিয়ে কথা বলবো না। আমি কাজ করে যাচ্ছি। আমরা ক্যাম্প শুরু করার আগেই আশা করি আমরা যেটা পাইলেও সেটা আপনাদেরকে জানাবো, না পেলেও জানাবো। বাংলাদেশের নারী ফুটবল জাগরণের পেছনে অবদান আছে সাবিনা মাসুরা কৃষ্ণাদেরও। এশিয়ান কাপে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে কোন বিষয়টিকে পরিমাপ করবে বাফুফে, সেই প্রশ্ন এড়িয়ে যান মাহফুজা আক্তার কিরণ। আজকে দিনে না এটা নিয়ে কথা বলতে চাই না, অন্য আরেকদিন কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ আপনাকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। চট্টগ্রামে শুরু হয়েছে 7 দিনব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়নশিপ। সকালে জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে অনুমোদিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন 70 জন রেটেড খেলোয়াড় সহ 118 জন দাবাড়ু। প্রতিযোগিতায় শীর্ষ 6 জন খেলোয়াড় 49তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলার প্রতিনিধি হয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড।
ভুটানের লিগে 5 গোল করলেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। মঙ্গলবার কৃষ্ণার দাপটে ফুড সেলিং হিরোস উমেন্স ফুটবল ক্লাবকে 12-0 গোলে হারায় ট্রান্সপোর্ট ইউনাইটেড। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা, দ্বিতীয়ার্ধে করেন আরও 2 গোল। 12 গোলের মাঝে 5 গোল করে ম্যাচ সেরা হন বাংলাদেশি নারী ফুটবলার। একই দলে খেলেন লাল সবুজে আরও 2 তারকা ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা। এদিকে টুর্নামেন্টের শীর্ষস্থানে রয়েছে সাবিনা, ঋতুপর্ণা চাকমাদের পারো এফসি। মোট 9 জন বাংলাদেশি নারী ফুটবলার এবার খেলছেন ভুটান প্রিমিয়ার লিগে। আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডের বাসবলের সামনে অস্ট্রেলিয়া তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলবে, পরিবর্তন হবে না খেলার ধরনে, এমনটাই জানিয়েছেন অজি উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। পাশাপাশি ফর্মের তুঙ্গে থাকা জো রুটকে নিয়ে কোনো চাপ অনুভব করছেন না ক্যারি। সবশেষ 4 অ্যাশেজ ধরেই ঐতিহ্যবাহী ট্রফিটি রয়েছে অস্ট্রেলিয়ার কাছে। অ্যাশেজ শুরু হতে বাকি এখনো 3 মাস। অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট শুরুর আগে উত্তাপ ছড়াচ্ছে মর্যাদার এই সিরিজ। সবশেষ 4 অ্যাশেজের 2টি জিতে আধিপত্যটা অস্ট্রেলিয়ার দখলে, বাকি 2টি ড্র। 4 সিরিজ ধরে ট্রফিটাও রয়েছে অজিদের কাছেই। 2015 সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। এবার সেই ঐতিহ্যবাহী ট্রফিটি পুনরুদ্ধারের মিশনে নামবে স্টোকসের দল। 2022 সালের পর আমূল পরিবর্তন আসে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে। ব্র্যান্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে আগ্রাসী মনোভাবে টেস্ট ক্রিকেট খেলছে ইংলিশরা, যা বাসবল নামে পরিচিত। তবে এই বাসবল নিয়ে একেবারেই চিন্তিত নন অজি উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের সামনে ভিন্ন কিছু করার চেষ্টা করবে না অস্ট্রেলিয়া। সবশেষ অ্যাশেজেই ইংলিশদের খেলার ধরন নিয়ে আলোচনা হয় অজিদের ড্রেসিং রুমে। বাসবলের সামনে কামিন্সের দল তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলবে বলে জানিয়েছেন ক্যারি। অ্যাশেজের আগেই দুর্দান্ত ফর্মে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টানা 3 সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক কেলিস ও রিকি পন্টিংকে। এখন শুধু সামনে আছেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। ফর্মের তুঙ্গে থাকলেও রুটকে নিয়ে ভাবছেন না ক্যারি। টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে কোনো চাপ অনুভব করছেন না এই কিপার ব্যাটার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ ড্র করেছে ইংল্যান্ড। অন্যদিকে উইন্ডিজকে তাদের মাঠেই হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। আগামী 21 নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজের প্রথম টেস্ট। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।